পর্যায়সারণী যেসব মৌল নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণের প্রবণতা প্রদর্শন করে তাদের আধাতু বলা হয়। পর্যায়সারণীতে যেসব মৌল নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণের প্রবণতা প্রদর্শন করে তাদেরকে আধাতু বলা হয়। অধাতু সমূহের বৈশিষ্ট্য। অধাতু সমূহ তড়িৎ ঋণাত্মক আয়নের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অধাতু সমূহ সাধারণত চারটি বিশিষ্ট ইলেকট্রন থাকে। কার্বন ছাড়া অন্যান্য অধাতুগুলো বিজারক। অধাতুগুলো সাধারণত লৌহ বিজারক নামক বিভিন্ন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। এবং তাতে দ্রবীভূত হয় না। আলোক প্রতিফলন অক্ষম বলে অধাতু সমূহ দুটি নয়। অধাতু সমূহ ঘাত সহ অপসারণশীল বা নমনীয় নয়। অধাতু সমূহ সাধারণত তাপ অভিলক্ষণ পরিবাহী নয়। অধাতু সমূহ রণক সাধারণত তাপ সবিরোধ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি হঠাৎ এখানে কি করবেন? হ্যাঁ, তো কেমিস্ট্রি পড়ছিলাম আর কি, সামনে পরীক্ষা আছে জন্য। তাই তো দেখছি কেমিস্ট্রি মুখস্থ করছো। আসলে আমি তোমাকে একটা কথা বলি, সায়েন্স এগুলো মুখস্থ করা হয় না, হ্যাঁ, এগুলো বুঝতে হয়। তো তুমি এখন যদি বুঝতে চাও, তুমি যেটা করছো সেটা হচ্ছে যে নন মেটাল সম্ভবত অধাতু সমূহ, তাই না? তো অধাতু সমূহ সম্পর্কে জানতে চাইলে এক কাজ করো, এই ভিডিওটা দেখো। কেমিস্ট্রি 2 এর এই বিশাল সিলেবাসটা নিয়ে যখন বসি, এত এত মৌল, তাদের আলাদা আলাদা ধর্ম, মানে সব যেন একেবারে মাথার উপর দিয়ে যায়, রাইট? পর্যায় সারণীতে ছড়ানো এতগুলো এলিমেন্ট, এদের কি সত্যি স্রেফ মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই? তখন ভাবতে বাধ্য হই, সব মৌল কি আসলে একই রকম, নাকি এদের মধ্যে এমন কোনো গোপন বিভাজন আছে যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না? ওয়েল, খুব সুন্দর একটা প্রশ্ন এটা। পর্যায় সারণী কিন্তু শুধু একটা ছক নয়, এটা আসলে একটা মানচিত্র। আর এই মানচিত্রের ঠিক গভীরে লুকিয়ে আছে দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। তো চলুন আজ এই বিষয়টার একেবারে গভীরে প্রবেশ করা যাক। আমাদের আজকের এই সায়েন্টিফিক বিশ্লেষণে আমরা পিরিয়ডিক টেবিলের অন্য দিকের সেই রহস্যটাই উদ্ঘাটন করব, যেখানে রয়েছে নন মেটাল বা অধাতু এবং আরও বেশ কিছু চমকপ্রদ ব্যাপার। কিন্তু এই মানচিত্রের গভীরে যাওয়ার আগে আমাদের তো একদম বেসিকটা বুঝতে হবে, তাই না? অধাতু বা নন মেটাল আসলে কাকে বলে? এর কি কোনো নির্দিষ্ট একাডেমিক সংজ্ঞা আছে, নাকি এটা শুধুই কিছু বৈশিষ্ট্যের একটা র্যান্ডম সমষ্টি? অবশ্যই, এর একটা খুব স্পেসিফিক সংজ্ঞা আছে। সহজ কথায়, পর্যায় সারণীতে যেসব মৌল নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসের কাঠামো অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়, রসায়নের ভাষায় তাদেরকেই অধাতু বা নন মেটাল বলা হয়। তার মানে দাঁড়াচ্ছে, অধাতুসমূহ সাধারণত তড়িৎ ঋণাত্মক হয়, আর এরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন রিসিভ বা গ্রহণ করে নেগেটিভ আয়ন তৈরি করে। এখন এখানে একটা খুব ন্যাচারাল প্রশ্ন চলে আসে, কেন কেন তারা ইলেকট্রন গ্রহণ করতে যায়? এর কারণটা লুকিয়ে আছে তাদের আণবিক গঠনের ঠিক ভেতরে। অধাতুগুলোর সাধারণত 4টির বেশি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। নিজেদের স্থিতিশীল বা স্টেবল করার জন্য তাদের ভেতরে একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে, আর সেই কারণেই তারা অন্য মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায়। আর এদের নিজেদের মধ্যে তৈরি হওয়া যৌগগুলো সাধারণত সমযোজী বা কোভ্যালেন্ট হয়ে থাকে। শুধু তাই নয়, এদের একটা অদ্ভুত সাইলেন্স বা নীরবতাও আছে। খেয়াল করলে দেখবেন অধাতুসমূহ সাধারণত লঘু জারণধর্মহীন অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়াই করে না। এরা অ্যাসিডে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাসও কিন্তু উৎপন্ন করে না।
এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, তার মানে কি এদের সবার আচরণ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই আবদ্ধ? সব অধাতুই কি তাহলে ঠিক একইভাবে আচরণ করে? দেখুন, বিজ্ঞানে ব্যতিক্রম তো সবসময় থাকে, তাই না? আর সেই ব্যতিক্রম থেকেই জন্ম নেয় নতুন সব রহস্য। যেমন ধরুন, কার্বন ছাড়া অন্যান্য অধাতুগুলো সাধারণত বিজারক হিসাবে কাজ করে, কিন্তু কার্বনের এই ভিন্ন আচরণটাই তাকে রসায়নের এক বিশাল শাখার একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আচ্ছা, বাহ্যিক বৈশিষ্ট্যের দিক থেকে এরা ঠিক কেমন? রাসায়নিক গঠনের বিষয়টা তো বুঝলাম, কিন্তু অধাতু কি কখনো আমাদের চেনা ধাতুগুলোর মতো বিদ্যুৎ বা তাপ পরিবহন করতে পারে? এক কথায় বলতে গেলে না, তারা পারে না। অধাতুসমূহ আলো প্রতিফলনে সম্পূর্ণ অক্ষম, আর ঠিক এই কারণে এদের নিজস্ব কোনো দ্যুতি বা চমক নেই, যাকে আমরা মেটালিক লাস্টার বলি। পাশাপাশি এরা নিজেদের ভেতর দিয়ে তাপ বা বিদ্যুৎ প্রবাহিত হতে দেয় না। এরা মূলত পুয়ার কন্ডাক্টর বা অপরিবাহী। আসলে তো সহজ তো। আমি তো আগে এভাবে ভাবিনি এত সহজ হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে খুবই সহজে বুঝে যাবে যে অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ? আরও যে বৈশিষ্ট্যগুলো বললো এগুলো এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে বলো, তুমি যে পড়ছিলে এতক্ষণ ধরে কিছু বুঝেছিলে? না এখন বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী টপিক সম্ভবত অর্থ এবং প্যারা হাইড্রোজেন আছে। হ্যাঁ, পরবর্তী টপিক, হ্যাঁ, অর্থ প্যারা হাইড্রোজেন আছে। হ্যাঁ, অর্থ হাইড্রোজেন যেটা হচ্ছে হাইড্রোজেনের প্রোটনগুলো একই দিকে মানে ঘোরে, একই দিকে থাকে। আর প্যারা হচ্ছে যেটা বিপরীত দিকে থাকে। তো চলো আমরা আবার এক্সপ্লেনারের কি মন্তব্য আমরা দেখে আসি। একটু দাঁড়ান, তাহলে হাইড্রোজেনের ব্যাপারটা কি? হাইড্রোজেন তো একটা অধাতু। হাইড্রোজেনের ভেতর কি এমন কোনো রহস্য আছে যা এই সাধারণ নিয়মের একেবারে বাইরে? অ্যাবসোলিউটলি। হাইড্রোজেন হল পর্যায় সারণীর এক অদ্ভুত কোয়ান্টাম অ্যানোমালি। এটা শুধু একটা সাধারণ গ্যাস নয়, এর অণুর ভেতরে অদৃশ্য শক্তির এক দারুণ দ্বৈত রূপ বা ডুয়াল নেচার রয়েছে, যা সাধারণ নিয়মের কোনো তোয়াক্কাই করে না। চলুন এর ভেতরের গঠনটা একটু ভিজুয়ালাইজ করা যাক। একটা হাইড্রোজেন অণু কিন্তু দুটো পরমাণুর সমন্বয়ে গঠিত, আর আমরা জানি প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে একটি করে প্রোটন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্রোটনগুলো কিন্তু স্থির থাকে না, এরা নিজ অক্ষে ঘোরে বা স্পিন করে। আর প্রোটনের এই স্পিন বা ঘূর্ণনের দিকের ওপর ভিত্তি করেই হাইড্রোজেন অণুর গোপন রূপভেদ ঘটে থাকে। সো সবচেয়ে ক্রুশিয়াল বিষয়টা হলো যে হাইড্রোজেন অণুতে নিউক্লিয়াসের প্রোটন দুটো ঠিক একই দিকে বা সমান্তরালে স্পিন করে, তাকে আমরা বলি অর্থ হাইড্রোজেন বা অর্থ হাইড্রোজেন অণু। শুনতে অবাক লাগছে, তাই না? একই হাইড্রোজেন অণু, অথচ তার ভেতরে দুই ধরনের স্পিন অ্যারেঞ্জমেন্ট। তার মানে নিশ্চয়ই এর আরও একটি রূপও আছে। একদম তাই। অন্যদিকে হাইড্রোজেন অণুতে নিউক্লিয়াসের প্রোটন দুটো যখন সম্পূর্ণ ভিন্ন দিকে বা বিপরীতমুখী হয়ে ঘোরে, তখন তাকে বলা হয় প্যারা হাইড্রোজেন বা পারার ডাইসোমার অণু। এই দুই রূপের মধ্যে অদ্ভুত এক শক্তির তারতম্য রয়েছে। প্যারাহাইড্রোজেন কিন্তু অধিকতর স্টেবল বা স্থিতিশীল, কারণ এর ইন্টারনাল এনার্জি বা অন্তঃস্থ আণবিক শক্তি অনেক কম। অন্যদিকে অর্থ হাইড্রোজেনের শক্তি তুলনামূলকভাবে বেশি থাকে। পরমাণুর ভেতরের এই সূক্ষ্ম অদৃশ্য ঘূর্ণনই এদের ভৌত ধর্মকে একেবারে আলাদা করে দেয়। কোয়ান্টামের এই জটিলতা থেকে বের হয়ে যদি আমরা আবার আমাদের চেনা জগতে, মানে একদম প্র্যাকটিক্যাল দুনিয়ায় ফিরে আসি, তাহলে অধাতুর ঠিক বিপরীত দিকে যারা আছে, অর্থাৎ মেটাল বা ধাতু, তারা আসলে কি করে? ধাতু বা মেটাল হল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটা জগৎ। এরা সাধারণত বেশ কঠিন এবং দৃঢ় হয়। অধাতুর সেই নীরবতা বা অপরিবাহিতার ঠিক বিপরীত বৈশিষ্ট্য থাকে এদের। ধাতুসমূহ কিন্তু তাপ ও বিদ্যুতের চমৎকার সুপরিবাহী বা এক্সেলেন্ট কন্ডাক্টর। এদের এই হাই কন্ডাক্টিভিটি বা অসামান্য বিদ্যুৎ সুপরিবাহী ধর্মের কারণেই বৈদ্যুতিক তার এবং যাবতীয় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তৈরিতে ধাতু ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এদের মেল্টিং এবং বয়লিং পয়েন্টও অনেক হাই থাকে। আমাদের আধুনিক সভ্যতার এই বিশাল কারিগরি কাঠামোটাই আসলে দাঁড়িয়ে আছে ধাতুর এই ধর্মের ওপর। সুতরাং এই দুই জগতের বৈপরীত্যটা এখন আমাদের কাছে একেবারেই স্পষ্ট। একদিকে ধাতু, যা কন্ডাক্টর, হার্ড এবং যার নিজস্ব দ্যুতি আছে, আর অন্যদিকে অধাতু, যাদের দ্যুতি নেই, যারা পুয়ো কন্ডাক্টর, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করার এক অসামান্য ক্ষমতা রয়েছে।
এরা দুজনেই পর্যায় সারণীর অবিচ্ছেদ্য অংশ, অথচ একে অপরের ঠিক বিপরীত। আজ আমরা দেখলাম কিভাবে ইলেকট্রনের আদান-প্রদান আর নিউক্লিয়াসের ভেতরের অদৃশ্য স্পিন আমাদের চারপাশের মৌলগুলোর ধর্ম নির্ধারণ করে দেয়। কিন্তু একটু ভেবে দেখুন তো, মহাবিশ্বের গভীরে এমন আরও কত অদৃশ্য আচরণ আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে? সেই উত্তরগুলো লুকিয়ে আছে বিজ্ঞানের আরও গভীরে, যা আমরা এক এক করে এক্সপ্লোর করব আমাদের আগামী বিশ্লেষণে। সহজ তো এটা। মানে এত সহজ জিনিস আমি আগে মুখস্থ করছিলাম না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খুবই সহজ এগুলা, জাস্ট প্র্যাকটিসের বিষয়। খুবই, তাই না? খুব সহজে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে বিষয়গুলো আয়ত্তে চলে আসবে। তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। জি অবশ্যই।